বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে এবং আমাদের পাশেই রয়েছে বিখ্যাত রাজধানী এক্সপ্রেস। আপনারা দেখিয়ে দেবো ক্যামেরাটা ঘুরিয়ে। আজকে আমাদের গন্তব্য হিমাচল প্রদেশ এবং তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে দিল্লি। সেই নিউ দিল্লি স্টেশনের জন্য আমরা আজকে রাজধানী এক্সপ্রেস ধরে হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো এবং পথের বর্ণনা আপনাদের পথেই দেবো। চলুন যাওয়া যাক এই রাজধানী এক্সপ্রেসে। প্রত্যাশিতভাবেই আমাদের রাজধানী এক্সপ্রেস ঠিক নিজের টাইমে 4:50 বিকেলবেলা ছেড়েছে এবং নিজের গতিতে এগিয়ে চলেছে। এবং সব থেকে যেটা ভালো জিনিস, যেটা টাইমেই আমাদের ইভিনিং স্ন্যাক্সটা সার্ভ করেছিল এবং এরা ডিনারটা দেবে বলেছে অ্যারাউন্ড রাত 8:30 নাগাদ। সো ডিনার খেয়ে শুয়ে পড়বো। কাল সকালবেলা 10টার সময় পৌঁছবে ট্রেনটা দিল্লিতে এবং তারপরেই আমাদের আসল জার্নি শুরু হবে। আমাদের ওখানে গাড়ি বলা আছে এবং গাড়ি করেই আমরা বেরিয়ে পড়বো হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। সো ডিনারটা আসলে তারপর খেয়ে শুয়ে পড়বো। সো তাহলে সেই কথা মতো আজকের মতো গুড নাইট, কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 19 সকালবেলা। আমাদের রাজধানী এক্সপ্রেস এসে থামলো নিউ দিল্লি জংশন স্টেশনে এবং এখান থেকে আমরা বেরিয়ে পড়বো হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। সো আমাদের নির্ধারিত টাইম ছিল 10টা 5 সকালবেলা, কিন্তু এখন বাজে 10টা 19। কিছুটা লেট হয়েছে, বাট মোটামুটি ঠিক টাইমেই পৌঁছে গেছে রাজধানী এক্সপ্রেস। তো চলুন যাওয়া যাক হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের পূর্ব পরিকল্পনা মাফিক ন্যাশনাল হাইওয়ে 44 ধরে পাঞ্জাব এবং হরিয়ানার মধ্য দিয়ে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য সিমলার উদ্দেশ্যে। পথেই দেখে নিলাম অপূর্ব সূর্যাস্ত। এই ন্যাশনাল হাইওয়ে 44ই হলো আমাদের ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক। নিউ দিল্লি স্টেশন থেকে সিমলা পর্যন্ত এই পথের দূরত্ব 353 কিলোমিটারের মতো, যা আমাদের অতিক্রম করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা আমরা পৌঁছলাম সিমলা। নমস্কার, সুপ্রভাত সকলকে। আজ আমাদের সিমলার দ্বিতীয় দিন এবং আজকে আমরা সিমলা ম্যালটা ঘুরে দেখব। প্রথমেই আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তা ধরে হেঁটে চলে এলাম সামনে সেন্ট মাইকেলস ক্যাথিড্রালে, যেটা তৈরি হয়েছিল লর্ড রিপন দ্বারা এবং যিনি তৎকালীন ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন এবং 1885 সালে এই চার্চটি তৈরি হয়।
সো আপনাদের চার্চটি আমি ঘুরিয়ে একবার দেখাবো। যদিও চার্চটি এখন বন্ধ আছে, কিন্তু এর যে স্ট্রাকচার, যে বিল্ডিং স্ট্রাকচার খুবই সুন্দর, এবং এটিকে অ্যাজ আ হেরিটেজ বিল্ডিং, সিমলার একটা অন্যতম হেরিটেজ বিল্ডিং হিসেবে দেখা হয়েছে। সো আপনাদের আমি চার্চটা ঘুরিয়ে দেখাবো। এখন আমরা সিমলা থেকে বেরিয়ে চলেছি সারহানের উদ্দেশ্যে, এবং পথের মধ্যে আমরা একটি অন্যতম গন্তব্য আমাদের, যেটা পরবর্তীকালে আমরা যাব, যার নাম হচ্ছে নারকোন্ডা, সেটা আমরা পেরিয়ে এসছে। এখন দাঁড়িয়ে আছি সারহানের রাস্তার পথের মাঝখানে একটি ধাবাতে, যেখানে আমরা লাঞ্চ করার জন্য এসছি। এবং আমাদের যে সিমলা থেকে সারহান যাওয়ার জন্য যে মধ্যবর্তী যে সুন্দর রাস্তা, এবং তার সঙ্গে সবুজ গাছপালা, এবং তার সাথে নীল আকাশ, সবকিছুর যে সুন্দর দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সো এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করে আমরা চলে যাব সারহানের উদ্দেশ্যে, এবং কালকে সেখান থেকে সারহানের যে সাইট সিইং গুলো, সেগুলো আমরা কালকে করব, এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই অমূল্য সুন্দর দৃশ্য। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে পদম প্যালেস। এই পদম প্যালেসটি
এস্টাবলিশ করেছিলেন রাজা পদম সিং 1919 সালে, এবং এটি এই রামপুর নামক একটি জায়গায় অবস্থিত। সেটা আমাদের রাস্তার মধ্যে পড়ে সারাহান যাওয়ার পথে। সো আমরা এখানে ঘুরতে এসেছি। সো আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই পদম প্যালেসটা কীরকম দেখতে। এবং এই যে রাজা পদম সিং, উনি আমাদের এই ইন্ডিয়ার অন্যতম একটি প্রিন্সলি স্টেটের রাজা ছিলেন, যার নাম হচ্ছে বাসাহের। রাজ্যটার নাম, প্রিন্সলি স্টেটটার নাম হচ্ছে বাসাহের। এবং তিনি 1919 সালে এই যে প্যালেসটি প্রতিষ্ঠা করেন। সো আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দেবো প্যালেসটা কীরকম দেখতে। এই পদম প্যালেস ইউরোপীয় পাথরের স্থাপত্য শৈলী এবং বোসাহেরেরই কাঠের উপর সুন্দর কারুকার্য ও নকশা শৈলী অনুসারে নির্মিত হয়েছে। এই সুন্দর প্রাসাদের পাশেই এই প্রাসাদেরই একটি অংশকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি হেরিটেজ হোটেল। আপনারা চাইলে অবশ্যই এখানে এসে থাকতে পারেন। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। এখন আমরা দাঁড়িয়ে আছি সারাহানে, এবং আমাদের হোটেলে কালকে রাত্রে এখানে আমরা চেক ইন করেছিলাম, এবং এখান থেকে আমরা চলে যাব পরবর্তী গন্তব্য সাংলার উদ্দেশ্যে। কিন্তু রাস্তার মধ্যে সাংলা যাওয়ার আগে কিছু দর্শনীয় স্থান দেখে নিয়ে তারপর আমরা সাংলার উদ্দেশ্যে চলে যাব। এই জায়গাটির নাম হচ্ছে সারাহান। সো এই জায়গাটি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে আপনারা একটি প্রকৃতির কোলে একটা সুন্দর গ্রাম, যেখানে নীল আকাশের নিচে সবুজ গাছপালা এবং তার সাথে সাথে মেঘ উড়ে যাচ্ছে। খুবই একটা সুন্দর জায়গা, নিরিবিলি এবং শান্ত জায়গা। এটা থেকে আমরা চলে যাব সাংলার উদ্দেশ্যে। আপনাদের আমি ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দেবো জায়গাটা কিরকম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভীমাকালী মন্দিরের সামনে, যেটা এই সারাহানেরই আশেপাশে অবস্থিত। এবং আপনারা দেখিয়ে দেবো এই ভীমাকালী মন্দিরের সামনে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম মেলা বসে সেরকম মেলা বসেছে। সেখানে জিলিপি এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা দেখিয়ে দেবো ভীমাকালী মন্দিরটা। দূর থেকে দেখা যাচ্ছে এইখানে হচ্ছে ভীমাকালী মন্দির, এবং আরো অন্যান্য মন্দির আছে এর সাথে। আমরা এই রাস্তাটা ধরে সোজা গিয়ে মন্দিরটা যেতে পারবো। সো চলুন যাওয়া যাক ভীমাকালী মন্দিরে। ভীমাকালী মন্দির সারাহানে অবস্থিত। এই মন্দিরটি মা ভীমাকালীকে উৎসর্গ করে বানানো হয়েছিল। মন্দিরটি 13th সেঞ্চুরিতে মা দুর্গা, যিনি স্থানীয় মানুষদের কাছে মা ভীমাকালী নামে শ্রদ্ধেয়, তাকে ঘিরে তৈরি হয়। 1920 সালে রাজা পদম সিং এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। কথিত আছে 1905 সালে কাংড়া ভূমিকম্পে মন্দিরের মূল টাওয়ারটি কিছুটা হেলে পড়লেও আশ্চর্যজনকভাবে সেই ভূমিকম্পেরই আফটার শকে আবার সেটি সোজা হয়ে দাঁড়ায়। এই মন্দিরের প্রথম ধাপে নৃসিংহ মন্দির অবস্থিত, দ্বিতীয় ধাপে রঘুনাথ মন্দির এবং তৃতীয় ধাপে মা ভীমাকালী বিরাজমান। মন্দিরের সুন্দর 4টি দ্বারের মধ্যে প্রথমটি সোনা দিয়ে বাঁধানো, দ্বিতীয়টি রূপো, এবং গোটা মন্দিরের বিভিন্ন কারুকার্য করতে রূপোর পাতের ব্যবহার করা হয়েছে। ভীমাকালী মন্দিরের থেকে কিছুটা দূরত্বে অবস্থিত এই ভগবান বুদ্ধের মন্দিরটি অসম্ভব সুন্দর। এই মন্দিরের চাতাল থেকে হিমালয়ের যে প্যানোরামা ভিউ দেখা যায় তা অতি সুন্দর। এরপরেই আমরা দেখে নিলাম এই ভগবান বুদ্ধের মন্দিরটি। এতক্ষণ আমরা সিমলা ডিস্ট্রিক্টের মধ্যেই ছিলাম, কিন্তু এরপর আমরা কিন্নর গেট পেরিয়ে ঢুকে পড়লাম কিন্নর অঞ্চলের মধ্যে, এবং আশ্চর্যভাবে প্রকৃতির রূপটাও ক্রমে ক্রমে পরিবর্তিত হয়ে গেল।
see that. Already won. Oh, already won. Never be defeated. Already won. পথের মধ্যেই আমরা সাক্ষী থাকলাম পৃথিবী বিখ্যাত হিন্দুস্তান তিবেট হাইওয়ে, যেটি তৈরি হয়েছিল ভারত এবং তিব্বতের মধ্যে বাণিজ্যের জন্য। 1850 সালে ব্রিটিশদের দ্বারা তৈরি এই হাইওয়ের একপাশে গভীর খাদ এবং নিচ দিয়ে বয়ে চলেছে সতলুজ বা শতদ্র নদী। এই রাস্তাটি তৈরি করার সময় করা হাফ টানেলিং এই রাস্তার একটি বিখ্যাত পরিচিতি। হিন্দুস্তান তিবেট হাইওয়ে ধরেই আমরা এগিয়ে চললাম হিমাচলের বাসপা ভ্যালির মধ্যে প্রায় 8500 ফিট উচ্চতায় অবস্থিত সাংলার উদ্দেশ্যে। সারাহান থেকে সাংলায়ের দূরত্ব প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। আমরা কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি সাংলা এবং আমরা আমাদের হোটেলে অলরেডি চেক ইন করে নিয়েছি এবং আপনাদের আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা দেখিয়ে দেবো একবার ক্যামেরাটা ঘুরিয়ে। এই হচ্ছে সেই হোটেলটা, যার নাম হচ্ছে হোটেল সাংলা ম্যানশন, ঠিক আছে। আর আপনাদের চারপাশের ভিউটা একবার দেখিয়ে দেবো হোটেল থেকে আপনারা কিরকম ভিউ পেতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে আছি কামরু নামক একটি জায়গায়, যেটা সাংলার পার্শ্ববর্তী একটা জায়গা, যেখানে একটি দর্শনীয় স্থান আছে যার নাম হচ্ছে কামরু ফোর্ট। আমরা সেই কামরু ফোর্টের উদ্দেশ্যে এগিয়ে যাব। যদিও আমরা শুনতে পাচ্ছি যে কামরু ফোর্টটা নাকি বর্তমানে ভিজিটার্সদের জন্য বন্ধই থাকে, তবু আমরা চেষ্টা করব যে যদি ফোর্টের সামনে গিয়ে কিছু ছবি টবি তোলা যায় বা ফোর্টটা আপনার দেখানো যায়। তো চলুন যাওয়া যাক কামরু ফোর্টে। যাওয়ার আগে যে রাস্তাটা সেটা আপনারা দেখিয়ে দেবো আমি ভিডিওর মধ্য দিয়ে। এই কামরু ফোর্টটি একসময় শক্তিশালী রাজ্য বুসাহের রাজ্যের রাজধানী ছিল। কামরু ফোর্টের অসম্ভব সুন্দর কাঠের ওপর শিল্প আমাদের মুগ্ধ করল। এই ফোর্টের মধ্যেই অবস্থিত কামাখ্যা মন্দির স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র স্থান। এই ফোর্ট থেকেই হিমালয়ের প্যানোরামা দৃশ্য সকল ভ্রমণ পিপাসু মানুষের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাংলাতে এবং আজকে আমরা এখান থেকে চলে যাব ছিটকুল নামক একটি গ্রামে, যেটি ভারতের শেষ গ্রাম বর্ডার সীমান্ত এলাকায়। এবং এই যে সাংলায় আমরা দাঁড়িয়ে আছি, এই সাংলাতে চারিদিকে সুন্দর সুন্দর আপেলের বাগান এবং অবশ্যই সেই বিভিন্ন রঙের আপেল, গোল্ডেন কালারের এবং আমাদের চিরাচরিত লাল কালারের এরকম আপেল আছে। আমি আপনাদের দেখিয়ে দেবো কি সুন্দর লাগছে আপেল বাগানগুলো। চলুন দেখে নেওয়া যাক আপেল বাগান। এই হচ্ছে আমাদের হোটেল। এখান থেকে চারদিকে আপেলের বাগান, এগুলো পুরো আপেলের বাগান, এগুলো পুরো আপেলের বাগান। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দেবো আপেল বাগানটা কিরকম লাগছে। তো চলুন। এই হচ্ছে এই একটা রঙের আপেল, একটু ডিপ লাল রঙের আপেল। সামনে লাল কালারের আমাদের যে চিরাচরিত আপেল সেটা গাছে ফুলে দেখতে পাবেন। আর এদিকে হচ্ছে হালকা গোল্ডেন কালারের আপেল আছে, আপনারা দেখিয়ে দেবো।
এই সামনের গাছে পুরো আপেল ভর্তি, চারিদিকে আপেল ছড়াছড়ি, মানে এখানে প্রত্যেকটা মানে বাগানই আপেলে ভরপুর। আমরা গাড়ি করে চলে যাব আমাদের আজকের গন্তব্য ছিটকুলের দিকে, এবং ছিটকুলের যে যাওয়ার রাস্তা সেটা আপনাদের দেখিয়ে দেবো, এবং ছিটকুল পৌঁছে ছিটকুলের বাকি বর্ণনা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেবো। এই মুহূর্তে আমরা আছি কল্পায়, এবং কালকে রাত্রে আমার আগের পর্বে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের সাংলা থেকে ছিটকুল চলে যাওয়ার কথা ছিল, ঘুরে আসার কথা ছিল, কিন্তু কিছু মেডিকেল এমার্জেন্সির কারণে, আমাদের এক সহযাত্রীর মেডিকেল এমার্জেন্সির কারণে আমরা যেতে পারিনি ফাইনালি। সো আমাদের সেখান থেকে সাংলা থেকে ব্যাক করতে হয় রামপুরে, এবং রামপুর থেকে আবার আমাদের রাত্রেবেলা জার্নি করে আসতে হয় এই কল্পায়। কাল রাত্রেই আমরা এসে পৌঁছেছি এই কল্পায়, এবং আজকে আমরা সারাদিন এখানে থাকবো, এবং আজকে নাইটটা এখানে থাকবো, কালকে এখান থেকে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এবার কল্পায় আমি দেখিয়ে দেবো আপনার আমাদের যে হোটেলটা আছে এবং তার চারিপাশের যে অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখিয়ে দেবো ক্যামেরাটা ঘুরিয়ে। এই হচ্ছে আমাদের হোটেল, এর যে টপ ফ্লোরে পাশাপাশি দুটো রুম আছে, এই দুটো রুম আমাদের। চারিপাশের যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যটা একবার দেখুন। এবার এখান থেকে কিছুটা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আপনারা দেখিয়ে দেবো যে যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা একটু দেখিয়ে দেবো, যে অসাধারণ লাগছে আপনারা দেখিয়ে দেবো। অনেক সকালে উঠেছিলাম ঘুম থেকে, এবং যে সকালবেলা যে সানরাইজের যে অসাধারণ সৌন্দর্য সেটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি। আমি চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে সেই ফটোটা দেওয়ার। চলুন দেখে নেওয়া যাক। হিমাচল ট্রিপের সব থেকে আকর্ষণীয় স্থান আমার মনে অবশ্যই কল্পা নামক একটি ছোট্ট শহর, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,০৫২ ফিট উচ্চতায় অবস্থিত এবং মূলত আপেল বাগানের জন্যই বিখ্যাত। এই শহরটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিশেলে তৈরি। এই শহরটি বিখ্যাত হওয়ার আরও একটি কারণ হলো হিমালয়ের
অসম্ভব সুন্দর ভিউ, যেটি যে কোনো মানুষকেই আকৃষ্ট করে। এই শহরের বাসিন্দারা যেমন হাসি খুশি তেমনই অতিথিপরায়ণ এবং নিজেদের সংস্কৃতিতে দুহাত বাড়িয়ে জায়গা করে নিচ্ছেন বাইরে থেকে যাওয়া পর্যটকদের। এই কল্পা গ্রামেতে এসে খুব ইচ্ছে করতেই পারে শহরের কোলাহল থেকে দূরে, দূষণ থেকে দূরে এই গ্রামে চিরটা জীবন থেকে যেতে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দায়িত্ববোধ। হয়তো কোনো একদিন সমস্ত দায়িত্ব পালন করার শেষে আবার ফিরে আসব এই কল্পাতে, কাটিয়ে যাব আরও কিছুদিন। আমাদের কল্পা কিন্নর ভ্রমণ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে অন্য কোনো জায়গায়। নমস্কার।